সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ গুরুত্বপূর্ণ কিছু তথ্য ফাঁস করে দিয়েছেন। এবার ফেঁসে যাচ্ছেন শেখ হাসিনা, বাঁচার কোনো রাস্তা নেই। ইতিহাসের এক ন্যাক্কারজনক ঘটনা, ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। এ বিষয়ে সোহেল তাজ জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে উল্টো তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝছো না, আমি দেখতেছি। অর্থাৎ পিলখানা ঘটনাটি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই হ্যান্ডেল করেছেন। উচ্চ পদস্থ কাউকে কোনো কিছু জানতেই দেননি। একমাত্র তার নির্দেশেই ঘটেছে পিলখানা হত্যাকাণ্ড। প্রাণ হারিয়েছেন ৭৪ জন সেনা কর্মকর্তা। এ বিষয়ে সোহেল তাজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন। প্রিয় দর্শক, জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে জানাবো $500 কোটি লোপাট শেখ হাসিনা পরিবারের, দুর্নীতির অনুসন্ধানে রিট। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে তিনি এবং তার ছেলে সজীব অজয় জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন বা $500 কোটি বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগে অনুসন্ধানে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জানাবো নৈরাজ্য অপকর্ম করলে আজীবন বহিষ্কার। জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীর কোনো নৈরাজ্য অপকর্ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। তিনি বলেছেন, যারাই দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে কিংবা নৈরাজ্য অপকর্মের সঙ্গে জড়িত থাকবে, তিনি যেই হন না কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এদিকে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াতের আমিরের। গত 16 বছরে জামায়াতের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন নিপীড়ন করেছে তা দল হিসেবে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার দুপুরে রাজধানীর বিজয় সরণির একটি রেস্টুরেন্টে মহানগর উত্তর জামায়াত ইসলামী আয়োজিত দলটির আমিরের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের মত বিনিময় সভায় একথা বলেন ডাক্তার শফিকুর রহমান। জানিয়ে দেব ইতিহাস গড়ল বাংলাদেশ, টেস্টে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, লিখল রূপকথার গল্প। মুশফিক মিরাজদের হাত ধরে বাংলার ক্রিকেটে উঠল নতুন সূর্য। আগে যা কখনই হয়নি তাই করে দেখালো টাইগাররা। প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে সিরিজ হারালো তারা, দিল হোয়াইট ওয়াশের লজ্জা। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কফিনে করে ইসরায়েলি জিম্মিদের ফেরত পাঠানো হবে, হামাসের হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতা গোষ্ঠী হামাস। গতকাল সোমবার সংগঠনটির সামরিক শাখা ইয়াজিদিন আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কথা বলে সোহেল তাজকে ধমক দেন শেখ হাসিনা। দেশের ইতিহাসে এক ন্যাক্কারজনক ঘটনা, ঢাকার পিলখানা ট্র্যাজেডি বা বিডিআর বিদ্রোহ। এ বিষয়ে সোহেল তাজ জানিয়েছেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরামর্শ না শুনে তাকে ধমক দিয়ে বলেছিলেন, আমেরিকায় বসে তুমি বেশি বুঝো না, আমি দেখতেছি। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি সংঘটিত নারকীয় নৃশংস ও মর্মান্তিক এই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। মর্মান্তিক ওই ঘটনার পেছনে অন্যদের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। ঘটনার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা সোহেল তাজের দিকে অভিযোগে তীরও ছোড়েন অনেকে। এসব প্রশ্ন আর অভিযোগের বিষয়ে তার মুখোমুখি হয়েছিল গণমাধ্যম। সোহেল তাজ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে বসে যখন ঘটনার খবর পান তখন তিনি পুলিশের আইজির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গেও কথা বলেন। এক পর্যায়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা না শুনে উল্টো তাকে ধমক দিয়ে বলেছিল, আমেরিকায় বসে বেশি বোঝো নাকি, আমি দেখতেছি। সোহেল তাজ ওই সময়ের ঘটনা প্রবাহের বর্ণনা দিয়ে বলেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে কিছু মহল আমাকে জড়াতে চেষ্টা করেছে। এরকম নিকৃষ্ট অ্যাকুইজিশন খুবই দুঃখজনক। একজন নিরীহ নিরপরাধ মানুষকে এভাবে একটা কালিমা দেওয়া ঠিক নয়। আপনার দিকে কেন সন্দেহের তীর, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু ঘটনার সময় তিনি আমেরিকায় ছিলেন, কারণ তার মেয়ের জন্মদিন ছিল আর তার ঘনিষ্ঠ এক আত্মীয়ের হার্টের সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে। পিলখানার পাশেই তার এক আত্মীয়ের অফিস। আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সময়ের ব্যবধান 11 ঘণ্টা। রাত 11:30টার দিকে ওই আত্মীয় কল করে পিলখানায় গোলাগুলির তথ্য জানান সোহেল তাজকে। পরে তিনি সঙ্গে সঙ্গে ফোন দেন তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে এবং পরামর্শ দেন, কিন্তু আইজিপি জানান তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী
আছেন এবং কোনো পরামর্শ তারা শুনতে পারবেন না। পরে আইজিপির কথা শুনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন দেন। তিনি বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন। এরপর প্রধানমন্ত্রীকে কল করে তিনি বলেন, তুমি আমেরিকায় বসে বেশি বুঝছো না, আমি দেখতেছি। তখন আমার আর কিছু করার ছিল না। সোহেল তাজ বলেন, দেশে এসে আমি যা দেখলাম সেটাতেও অবাক হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর, কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে। আমি দেখতে পারছি না কি হচ্ছে। কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে। উনি তখন বাণিজ্যমন্ত্রী ছিলেন। বাণিজ্যমন্ত্রীকে কেন এই ঘটনার কোঅর্ডিনেটর করতে হবে? তারপর থেকে সবকিছু অদৃশ্য হয়ে গেল। আমাদের হাতে আর কিছুই রইল না। বিডিআরের পর্যন্ত আমরা বলতে পারলাম না, কারণ আমাদের কাছে কেউ জানতেও চায়নি, বলেওনি। এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কোঅর্ডিনেটর। আমার কাছে সবে উদ্ভট লেগেছে, কিন্তু প্রমাণ তো নাই। প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল। বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করেছি। বিডিআর বিদ্রোহের নেপথ্যে কী ছিল এই প্রশ্নে তিনি বলেন, মন্ত্রী থাকাকালীন আমি কিছুই দেখিনি, কিছুই টের পেতাম না। কোথা দিয়ে কি চলে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে কিছুই জানতাম না। আর দায়িত্ব ছাড়ার পর তো কিছু দেখার বা জানার সুযোগই ছিল না। এর আগে সোহেল তাজ গত 15 আগস্ট এক ফেসবুক পোস্টে বলেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যিই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা, এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। $500 কোটি লোপাট হাসিনা পরিবারের, দুর্নীতির অনুসন্ধানে রিট। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে তিনি তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ভাগিনী টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 500 বিলিয়ন বা $500 কোটি বাংলাদেশি মুদ্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগে অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ এ রিট করেছেন। রিটের পক্ষে আইনজীবী হলেন ব্যারিস্টার শাহেদুল আজম। রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। গত শনিবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রকাশিত এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। এছাড়া 19 আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে $5 বিলিয়ন বেশি অর্থ আত্মসাৎ করেছেন। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ব্যয় $12.65 বিলিয়ন। মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্প্ল্যাশ ফান্ড থেকে এই $5 বিলিয়ন বিভিন্ন ব্যাংকে স্থানান্তর করে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম, যাতে মধ্যস্থতা করেন সজীব ওয়াজেদ জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকে। দেশের সবচেয়ে বড় ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আশা করা হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের 20% বিদ্যুতের চাহিদা পূরণ করবে। সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ খরচ ধরা হয় $1,265 কোটি। প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি। মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই বাজেট থেকে $500 কোটি আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। নিজের ভাগ্নি টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই মধ্যস্থতার মাধ্যমে পাচার করা অর্থে 30% পেয়েছেন টিউলিপ, শেখ রেহানা এবং পরিবারের কয়েকজন সদস্য। 2013 সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গী ছিলেন টিউলিপ সিদ্দিকি। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে, সেই সময় ঢাকা মস্কোর $1 বিলিয়ন অস্ত্র চুক্তির মধ্যস্থতাও করেন তিনি। 2009 সালে প্রচ্ছা লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিকি। তার মা শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকি। যুক্তরাষ্ট্রেও জোমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে, ওই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা। তাদের এই কোম্পানিটির ডেস্টিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় $900 মিলিয়ন পাচার করেছে। নৈরাজ্য অপকর্ম করলে আজীবন বহিষ্কার মুন্না। জাতীয়তাবাদী যুবদলের কোনো নেতাকর্মীর কোনো নৈরাজ্য অপকর্ম বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। তিনি বলেছেন, যারাই দলের নাম ব্যবহার করে অপকর্ম করবে কিংবা নৈরাজ্য অপকর্মের সঙ্গে জড়িত থাকবে, তিনি যেই হন না কেন তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। সিলেট নগরীর একটি হলরুমে যুবদলের সাংগঠনিক বিভাগীয় মত বিনিময় সভায় প্রধান অতিথির এ কঠোর হুঁশিয়ারি দেন তিনি।
যুবদল সভাপতি বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে, যদি দলের কেউ কোনো চাঁদাবাজি, নৈরাজ্য, অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকেন, তার দায়ভার দল নেবে না। অপরাধী যত বড়ই হোক না কেন, তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে, দলের ভাবমূর্তি নষ্ট হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা মেনে যুবদল জনগণের পাশে আছে, তাদের জন্য কাজ করছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। কফিনে করে ইসরায়েলি জিম্মিদের ফেরত পাঠানো হবে, হামাসের হুঁশিয়ারি। গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন অব্যাহত থাকলে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গতকাল সোমবার সংগঠনটির সামরিক শাখা ইজ্জেদ্দিন আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে এমন হুঁশিয়ারি দেওয়া হয়। বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্ত করতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবাজ বেঞ্জামিন নেতানিয়াহু। এর অর্থ হলো জিম্মিদের কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বন্দীদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানান ওবায়দা। বার্তা সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়, গাজার একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মি লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছেই শুনছেন কটাক্ষ। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল থেকে ২৫০ জনকে জিম্মি করে হামাস। এখন পর্যন্ত ১১৭ জন বন্দীকে ফেরত দিয়েছে ইসরায়েলের স্বাধীনতাকামী গোষ্ঠী। বাকি বন্দীদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিয়ে যাবার শর্ত দিয়েছে তারা। এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সৈন্য অপসারণ করলে হামাস আবারও অস্ত্র আমদানি শুরু করতে পারে, এমন আশঙ্কায় এই শর্ত মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন।